আপনাদেরকে রসায়ন সম্পর্কে বলবো। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে বিসিএস এ সাধারণত রসায়ন থেকে বা কেমিস্ট্রি থেকে 2-3 মার্ক আসে। অবশ্য অনেক অনেক বিসিএস এ 1 মার্ক বেশিও আসে, আবার অনেক অনেক বিসিএস এ মানে 1 মার্ক কমও আসে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো বিসিএস এ 3-4ও পাওয়া যায়, আবার কোনো কোনো বিসিএস এ দেখা যাচ্ছে 2-3ও পাওয়া যায়। তো আমরা দেখবো আসলে রসায়ন থেকে এই 2-3 মার্কের জন্য কি কি আসে পরীক্ষায়। তো আসেন আমরা একটু দেখি যে রসায়ন থেকে আমরা কি কি পড়বো। অর্থাৎ একটু দেখেন, আমরা যদি বলি মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, তো মৌলিক পদার্থ কাকে বলে? তো আমরা ছোটকালে পড়ছি যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তো আসলে সেটাই, আমি যদি এইভাবে বলি যে যে পদার্থকে ভাঙলে একটি মাত্র মৌলের পরমাণু পাওয়া যাবে, যে পদার্থকে ভাঙলে একটি মাত্র মৌলের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। যেমন আমি যদি বলি অক্সিজেন। এখন দেখেন, আপনি অক্সিজেনকে যদি ভাঙেন তাহলে অক্সিজেনই পাবেন। আবার আমি যদি বলি হাইড্রোজেন, তো এখানেও হাইড্রোজেনই পাবেন। আবার যদি বলি নাইট্রোজেন, তাহলে এনই পাবেন। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে একটি মাত্র মৌলের পরমাণু পাওয়া যায়, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, দেখেন এখানে কিন্তু অন্য কোনো মৌল নেই। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে একটি মাত্র মৌলের পরমাণু পাওয়া যাবে তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর এখান থেকে আর একটু পরীক্ষা আসে যে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা। আসলে একটু খেয়াল করে দেখেন, আমাদের পর্যায় সারণী দেখলে আমরা দেখতে পারি যে পর্যায় সারণীতে মৌলিক পদার্থের অন্তর্ভুক্ত মোট সংখ্যা হচ্ছে 118টি, যে পর্যায় সারণীতে দেওয়া আছে। কিন্তু আসলে দেখেন এখান থেকে স্বীকৃত প্রাপ্ত আসলে 114টি। তাহলে মোট মৌলিক পদার্থ 118টি, আর স্বীকৃত প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 114টি। আর এর ভিতরে প্রকৃতিতে পাওয়া যায় 92টি। তাহলে পরীক্ষায় যদি আসে মোট মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, আর স্বীকৃত প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 114টি, আর হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 92টি। তো এই হচ্ছে মৌলিক পদার্থ। এবার আমরা বলবো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ, তো যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলের পরমাণু পাওয়া যাবে, যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলের পরমাণু পাওয়া যাবে তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন আমি যদি বলি H2O, অর্থাৎ পানি একটি যৌগিক পদার্থ। তো আপনি যদি পানিকে ভাঙেন তাহলে এখানে দেখবেন পানিকে ভাঙলে আপনি পাচ্ছেন হাইড্রোজেন এবং অক্সিজেন। তো একাধিক মৌলের পরমাণু পাওয়া যাচ্ছে, সেখানে পানি একটি যৌগিক পদার্থ। আমি যদি বলি CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে কি কি পাবেন? কার্বন পাবেন, অক্সিজেন পাবেন। তাহলে কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ। আবার যদি বলি H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, এটাকে ভাঙলে আপনি কি পাবেন? হাইড্রোজেন পাবেন, সালফার পাবেন, অক্সিজেন পাবেন। তাহলে যে মৌলকে ভাঙলে, যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলের পরমাণু পাওয়া যাবে তাকে বলা হয় যৌগিক পদার্থ। তাহলে যে পদার্থকে ভাঙলে একটি মাত্র মৌলের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ, আর যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলের পরমাণু পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। তো আমরা আসবো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ, মিশ্র পদার্থ, তো যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক, মানে যে পদার্থকে ভাঙলে বা যে পদার্থে এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ যদি পরস্পর সহাবস্থানে অবস্থান করে তাহলে তাকে বলা হয় মিশ্র পদার্থ। যেমন আমি যদি বলি 2 বা ততোধিক পদার্থ যদি
পরস্পর মিলে যে মিশ্রণ তৈরি করবে কিন্তু তারা পরস্পর সহাবস্থানে অবস্থান করবে, তাহলে তাকে বলা হয় মিশ্র পদার্থ। তার মানে যে পদার্থ ভিতরে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যদি পরস্পর সহাবস্থানে অবস্থান করে তাহলে তাকে বলা হয় মিশ্র পদার্থ। যেমন আমি যদি বলি বায়ু, অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ। তারপর আমি যদি বলি শরবত, অর্থাৎ শরবত একটি মিশ্র পদার্থ। দেখেন শরবত আমি যদি বলি যে পানি প্লাস চিনি, পানি প্লাস চিনি, আপনি পানি প্লাস চিনি দিয়ে একসাথে যদি মিশ্রণ করেন তাহলে শরবত পাওয়া যাবে, অর্থাৎ শরবত একটি মিশ্র পদার্থ। কিন্তু আপনি একটা কাজ করেন, শরবতটাকে পাতিলে রেখে আপনি এটাকে জাল দেন, ফুটান, তাহলে দেখবেন কি যে চিনিগুলো নিচে পড়ে আছে, তারপরে চিনিটা আলাদা হয়ে গেল এবং যে পানিটা বাষ্প হয়ে যাচ্ছে ওটাকে আপনি যদি কোনো যন্ত্রের সাহায্যে ধরে যদি আবার আপনি ঠান্ডা করেন তাহলে পানি পাবেন। তাহলে চিনিও পাচ্ছেন আবার পানিও পাচ্ছেন, তাহলে পরস্পর সহাবস্থানে অবস্থান করতেছে, তাহলে এটা হবে হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে বায়ু একটি মিশ্র পদার্থ এবং শরবত একটি মিশ্র পদার্থ। এখানে চিনির সংকেতটা একটু মনে রাখবেন, চিনির সংকেত হচ্ছে C11 H22O11। এখানে চিনির সংকেত হচ্ছে C11 H22O11। এই হচ্ছে তাহলে মিশ্র পদার্থ। তো দেখেন ভিউয়ার, এই পদার্থকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। তো পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ দুই প্রকার। আমি বলতে পারি পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বরটা হচ্ছে ভৌত পরিবর্তন, অর্থাৎ পদার্থের পরিবর্তন দুই প্রকার। একটা হচ্ছে ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তন থেকে আসলে যা পরীক্ষায় আসে, তো একটু আগে আমরা দেখি যে এই ভৌত পরিবর্তনে কোনো নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় না, এই ভৌত পরিবর্তনে কোনো নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় না এবং একে সহজেই পূর্বের অবস্থায় ফিরে আনা যায়। তাহলে ভৌত পরিবর্তনে কোনো নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় না এবং সহজেই একে পূর্বের অবস্থায় ফিরে আনা যায়। কিন্তু ডিয়ার ভিউয়ার, এখান থেকে পরীক্ষায় আসে যে কয়েকটি উদাহরণ দিয়ে আপনাকে বলবেন নিচের কোনটি ভৌত পরিবর্তন। তো এরকম আপনারা কয়েকটা উদাহরণ একটু দেখেন, যে আমরা যদি বলি যে লোহাকে চুম্বকে পরিণত করা, তো লোহাকে যদি আমি চুম্বকে পরিণত করি তাহলে দেখবেন আমি লোহাকে চুম্বকের সাথে স্পর্শ করলে লোহাটা চুম্বক হবে ঠিকই, কিন্তু যখন আবার চুম্বকটা আপনি সরাই নিয়ে যাব আবার সে কিছু সময় পরে আবার লোহাতে পরিণত হয়ে যাবে। তার মানে কোন নতুন ধরনের পদার্থ সৃষ্টি হবে না এবং সহজে একে পূর্বের অবস্থায় ফিরে আনা যাবে। যেমন লোহাকে চুম্বকে পরিণত করা। আবার চিনিকে যদি পানিতে দ্রবীভূত করি, তাহলে চিনিকে যদি পানিতে দ্রবীভূত করি, আমি একটু আগেই মিশ্র পদার্থের উদাহরণে বলছি, তাহলে এটা হবে একটা ভৌত পরিবর্তন। আবার যে কঠিন মোমকে যদি আমি তাপে গলাই, দেখেন কঠিন মোমকে তাপে গলাইলে, আমি কঠিন মোমকে তাপ দিয়ে গলাইলাম, আবার ওই গলনকৃত মোম, যে মোমটা গলে যাবে ওটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে আমি আর একটা মোম পাবো। অর্থাৎ যদিও এর কিছু অংশ উড়ে চলে যায়, সেটা আবার রাসায়নিক পরিবর্তন। তো মোম জ্বালানো আসলে দুইটাই হয়, এটা ভৌত পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন হয়। তাহলে কঠিন মোমকে তাপে গলানো, আবার পানিকে ঠান্ডা করে বরফে পরিণত করা, পানিকে ঠান্ডা করে আমি যদি বরফে পরিণত করি তাহলে এটাও একটা ভৌত পরিবর্তন, কারণ বরফকে আবার ঠান্ডা করলে পানিতে পরিবর্তন হবে। আবার যদি আমি একটা কাজ করি, পানিকে তাপ দিয়ে যদি বাষ্পে পরিণত করি, পানিকে তাপ দিয়ে যদি আমি বাষ্পে পরিণত করি তাহলে সেটা হবে একটা ভৌত পরিবর্তন। তাহলে আমরা বললাম পদার্থের পরিবর্তন মূলত দুই ভাবে,
দুই প্রকার, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর ভৌত পরিবর্তনের উদাহরণগুলো বললাম। নাম্বার 2 হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর এই রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয়। রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় এবং একে সহজে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না। তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে কোনো নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় না এবং সহজে পূর্বের অবস্থায় ফিরে আনা যায়। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ সৃষ্টি হবে এবং একে সহজে পূর্বের অবস্থায় ফিরে আনা যাবে না। যেমন আমি যদি বলি লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া, তা আমি যদি বলি লোহায় মরিচা পড়া, অর্থাৎ লোহায় যদি মরিচা পড়ে তাহলে দেখবেন যে এটা আর ওই মরিচাকে আর লোহায় মানে ফেরত আনা যাবে না। আবার যদি আমি মোমবাতির দহন বলি, তাহলে মোমবাতি দহনের যে অংশটা উড়ে যায় আসলে ওইটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না। এটাও একটা রাসায়নিক পরিবর্তন। আমি যদি বলি দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো, দেখেন দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পরে ওকে আবার সেই অবস্থায় আপনি আনতে পারবেন না। আরেকটা দেখেন যে গাছের পাতায় খাদ্য তৈরি প্রক্রিয়া, তো গাছের পাতায় যে খাদ্য তৈরি প্রক্রিয়া হয় এটাও রাসায়নিক পরিবর্তন। আবার যদি দুধকে যদি আমি ছানায় পরিণত করি, তো দুধকে যদি ছানায় পরিণত করি তাহলে এই পরিবর্তনটা হবে রাসায়নিক পরিবর্তন। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা এই ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমরা অণু পরমাণু সম্পর্কে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।